যে বাজেট করাটা আমরা যে একটা বিশেষ সময় যে চ্যালেঞ্জগুলোর জন্য আসছি, সে বাজেট করাটা খুব সহজ না। অনেকে বলছে অর্থনীতিবিদরা এটা করা ভালো ছিল, ওইটা করে আরও ভালো হতো। উনি পুরনো পথে চলেছেন, পুরনো পথে চলার একটা ইসে আছে। পুরনো পথ থেকে আস্তে আস্তে হাইওয়ে হয়, গ্রামের মেঠো পথ কিন্তু হাইওয়ে হয়। অতএব পুরনো পথ চললে যে খুব দোষের তেমন না। যা হোক, অনেক যার ইসেতে বলবে। বাস্তবতা হলো রিসোর্স কনস্ট্রেন্ট। তারপর আমাদের ট্যাক্সেবল ক্যাপাসিটি, যেটা আমরা মনে করে ট্যাক্স করব এখানে সেখানে, আপনারা দেখছেন ব্যবসার দিক দিয়ে, ব্যক্তিগত দিক দিয়ে। আর দ্বিতীয়ত হলো বাইরে থেকে অর্থ আনা, ডেট সাস্টেনেবিলিটির ব্যাপারগুলো আছে, আমাদের সঞ্চয়ের যে মোবিলিটি, এগুলো আছে। তাছাড়া আমাদের চ্যালেঞ্জ কিন্তু বেশ অনেক। আর সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ আমরা দেখলাম, আমরা যে ইমপ্লিমেন্ট করব, অনেক প্রতিষ্ঠান কিন্তু উইক হয়ে গেছে। আমি একটা ভালো শব্দ ইউজ করলাম, উইক, দুর্বল। আর দুর্বল হয়েছে না দুর্বল করা হয়েছে সেটা আপনাদের ব্যাপার, আপনারা দেখেন খুব ডিফিকাল্ট হচ্ছে আমাদের জন্য লোকবল বা এসে। তো এই প্রেক্ষিতে যেটা আমরা বাজেটটা করছি, তবে একটা জিনিস কিন্তু আমরা পারফরমেন্স যাই করেছি, হয়তো আপনার সবগুলো আমরা বলি না, কিন্তু আপনি দেখবেন যে আমরা যে সমস্ত অর্থনৈতিক ব্যবস্থাপনা এবং যেগুলো নীতিগুলো নিচ্ছি, মোটামুটি কিন্তু দেশে আমার মনে হয় আপনারা কিছুটা অ্যাপ্রিসিয়েট করেন, হয়তো পুরোপুরি করেন না। আপনার গ্লাসের অর্ধেকটা দেখেন আর বলে আর থেকে পানি থাকলে আরও ভালো হতো, উইচ ইজ ট্রু। কিন্তু যারা একেবারে অবজেক্টিভ অ্যানালাইসিস করে তারা কিন্তু সবাই সর্বতভাবে স্বীকার করে। আমি একটা এক্সাম্পল দিই। পরশু দিন আমি মেসেজ পেলাম এডিবি $900 মিলিয়ন আমাদেরকে অ্যাপ্রুভ হয়েছে, তাই না? 500 আর $400 মিলিয়ন। গতকাল ওয়ার্ল্ড ব্যাংক $500 মিলিয়ন অ্যাপ্রুভ করেছে। আচ্ছা, তারপরে ওফির 110 মিলিয়ন, আমার কাছে লিস্ট দিয়েছে। তারপরে জাইকা $414 মিলিয়ন। তারপরে এখানে আছে এআইবি দেবে আপনার $400 মিলিয়ন। যাক, ইতিমধ্যে এটা কিন্তু জাস্ট একেবারে হাল নাগাদ খবর যে অর্থায়নটা যেটা এসছে, মেইনলি এটা বাজেট সাপোর্ট আসছে, সেটা প্রায় 2.3 বিলিয়ন। যাই হোক, আমি ব্র্যাক করছি না, আমি খুব ইসে করছি না, অহংকার বলছি এটা হচ্ছে। এটা হলো প্রুফ যে আমাদের পারফরম্যান্স সবার সম্মিলিত, ব্যবসায়ী বলুন, ইন্ডিভিজুয়াল বলুন, অত্যন্ত সন্তোষজনক না হলে এটা আশ্বস্ত না। তারপরে এর আগে কিন্তু প্রকল্প সাপোর্ট আছে, প্রকল্পগুলো আবার ফোর্থকামিং, ওটা আসতেছে। প্রকল্প একটা বিরাট লিস্ট দিয়ে আমার কাছে, যাও সেখানে আসবে প্রায় 5.1 বিলিয়ন প্রকল্প বিভিন্ন সময়। সেটা বড় কথা না যে আমরা হল কি খুব খারাপ ম্যানেজ করলে বা আমাদের উপর যদি কনফিডেন্স না থাকে, ডেফিনেটলি বাইরের যারা সংস্থা তারা করতো না। এখন প্রশ্ন হয়তো আপনারা অনেক সময় লিখবেন, অনেক অর্থনীতিবিদ আছে তো, বলো এই দেশ দেনায় জর্জরিত হচ্ছে, দেনায়। আমরা এইটা লক্ষ্য করছি যে আমরা খুব বেশি দেনা না করি, এবং সেটার জন্য আমরা ডেট সাস্টেনেবিলিটি, বাংলাদেশে কিন্তু ডিফল্ট হয় না একবারও, এটা কিন্তু আমাদের একটা গর্বের বিষয়। ডিফল্ট একবারও করি না কাউকে, অর্থাৎ আমরা চাই না যে আমরা ভবিষ্যতে ডিফল্টার হই। সেকেন্ড হলো, ভবিষ্যতে প্রজন্মের উপর আমরা বিরাট ঋণের বোঝা বা চাপাতে চাই না। আর থার্ড কনসিডারেশন আমাদের হলো যে একটা ভ্যালু ফর মানি, যে টাকাটা আনবো সেটা ইউটিলাইজ যেন করে। এই 5 টাকা দিয়ে আনবো, 2 টাকা ইউজ করবেন আর 3 টাকা চলে যাবে অন্যখানে, তবে আপনি ইসে করতে পারবেন না, কী জানি বলে, শোধ দিতে পারবেন। ব্যাংকে যেটা হয়, 10 কোটি টাকা নিলেন, 3 কোটিতে 6 কোটি টাকা গুলশান একটা বাড়ি কিনলেন, 4 কোটিতে ইন্ডাস্ট্রিতে লাগাবেন, ডিফল্ট করেন। এটা আমি অনেক জানি, আমার পার্সোনাল অনেক জানাশোনার লোক আছে, বাড়ির পর্দার পেছনে খরচ করছে 15 লক্ষ টাকা, এটা ব্যাংক থেকে দিয়েছে লোন। ব্যাংক তার পর্দার জন্য লোন দেয় না। যাই হোক, এই ব্যাকগ্রাউন্ডে আমরা যেটা করেছি, বাজেটটা আজকে অ্যাপ্রুভ হয়ে গেছে, রিভাইজ বাজেটও অ্যাপ্রুভ হয়েছে। অর্থটা আমি পরে আসছি, ওটা হয়তো কিছুটা আমাদের যেটা করেছি ফাইনালি জিডিপি আমরা 5.5 প্রক্ষেপণ করেছি, তাই না? 5.5। ইনফ্লেশনটা আমরা ভেবেছি যে বেশ কমে যাবে, কিন্তু আমরা ভাবছিলাম যে নেক্সট জুনের মধ্যে 6.5, 6.5-এ এখন নাই, মিডিল এখনও তো 9-এর মধ্যে আছে। তারপরে একটা জিনিস ভালো সুখবর, যে ডেফিসিট কিন্তু ওয়ান অফ দ্য লোয়েস্ট। আপনি 10-12 বছরের মধ্যে এত হয় নাই।
এত 3.62। আমরা ইচ্ছা করে এই যে জায়গায় বললাম যে মুস্তফা আলী ঋণ করেও পোলাও খাও ঘি খাও, সেটা সেটা আমাদের না। আমরা আর স্বপ্নের পোলাও খাইতে চাই না, আমরা মোটে রিয়ালিটি মানে বাস্তব হিসেবে করতে চাই। অতএব সেই প্রেক্ষিতে বাজেটটা অঙ্ক চেঞ্জ হয় নাই, 7,90,000 কোটি টাকা। তার মধ্যে আপনার পরিচালন হলো 5,60,000 কোটি টাকা, আর এডিপি আসলে 2,30,000। এডিপির একটা বিশেষ দিক হলো আমরা কোনো মেগা প্রজেক্ট নিচ্ছি না। মেগা মানে বেশ বড়, মানে 12 বিলিয়ন 13 বিলিয়ন। আপনার মেট্রো রেল হবে, সেটা নিশ্চয়ই 2-3 বিলিয়নের কমে হবে না, একেবারে খুব ছোট প্রজেক্ট হবে না। বা বে টার্মিনাল হয়তো 1 বিলিয়ন 1.5 বিলিয়ন লাগবে, সেই স্থিতিতে কিন্তু বিরাট প্রজেক্ট নিচ্ছে না, এটা একটা। দ্বিতীয়ত আমরা পুরনো অনেক প্রজেক্ট বাদ দিয়ে দিয়েছি, যেগুলো একেবারে ইসেতে হয় নাই, সেগুলো করে কিন্তু এডিপিটাকে আমরা মোটামুটি আমরা একটা ইসে পর্যায়ে বাস্তব ভিত্তিক পর্যায়ে নিয়ে আসছি। আর বৈদেশিক ঋণের উৎস কিন্তু আমরা 1,01,000 কোটি টাকা, আর এমনি আভ্যন্তরীণ সঞ্চয় 1,17,000 কোটি। এটাই অঙ্কটা বললাম। খালি বলছে যে আমরা অনেক ঋণ করে যাচ্ছি, ঋণ দিন দিন বেড়েই চলেছে। হ্যাঁ, বেড়ে চলেছে, অফকোর্স ইনক্রিমেন্টাল বাড়বে, তো আগেরগুলো তো পুরোপুরি শোধ দিইনি আমরা সেটা। এখন এই প্রেক্ষিতে আমাদের বাজেটটা আমরা যা যা দেখেছেন, যা এর আগে লেখালেখি হয়েছে, এর মধ্যে পরিবর্তন আসছে 3টা জিনিস মেইনলি। পরিবর্তনের 2টা মেইনলি, তাই না? একটা হলো সামাজিক নিরাপত্তা, কারণ 81,297 কোটি টাকা ছিল, এটা 91,297 টাকা করেছে। 10,000 কোটি টাকা আমরা বৃদ্ধি করেছি। এটা রেলিভেন্ট খাতে, সামাজিক খাতে আপনার। সেকেন্ড আরেকটা আমরা যেটা করেছি সেটা হলো আপনার এটা একটু আমি প্রাইভেট সেক্টর WTOর একটা ইসে আছে, WTOর একটা আমরা এগ্রিমেন্ট আছে যে আমরা রপ্তানি খাতে 4 ধাপে কমিয়ে নিয়ে আসবো, 0 করে। 2 ধাপ আমরা অলরেডি করেছি, এবং ওরা বলেছিল জুনের থেকে 3য় ধাপটা শুরু করা, রিডিউস করা, তাই না? জুলাই থেকে। আমরা এখন বলছি না, আমরা জানুয়ারি আগে শুরু করবো না, 6 মাস আমাদের একটু প্রাইভেট সেক্টরের প্রস্তুতি লাগবে, এইটা একটু থার্ড। কিন্তু এটা আমরা অ্যাভয়েড করতে পারবো না, থার্ড করার পর ফোর্থের প্রশ্ন আসবে। আর এই বাকিটুকু হয়তো ফাইন্যান্স সেক্রেটারি বলবেন, আর আমি এনবিআরে 2-1টা হাইলাইট বলে দিই। আর লাস্ট হলো, অনেকে কিন্তু কমপ্লেন করেছে কি সে কোনো আলোচনাই হয়নি, হঠাৎ করে চলে আসলো। আমি নাম বলবো না, আমি তো বেশিরভাগ সবাইকে চিনি, এই তো প্রথম দেখলাম। উনি হয়তো প্রথম দেখেছেন, দ্যাট ডাজন্ট মিন যে আলোচনা হয় নাই। আমরা খুব এক্সটেন্সিভ আলোচনা করি, আপনাদের সাথে বসেছি, ERF-এর সাথে বসেছি, ইকোনমিস্টদের সাথে বসেছি, ইভেন রেহমান সোমান সাহেবের মতো লোকও, মানে যাদেরকে আমরা মনে করি পণ্ডিত ব্যক্তি, তারাও আসছে। তারপর আমরা ব্যবসায়ীদের সাথে বসেছি, এবং FBCS-এর সাথে বসেছি, এবং কন্টিনিউসলি NBR-এর সাথে যোগাযোগ। এমন দিন নাই যে NBR-এর চেয়ারম্যানের সাথে অ্যাপ্রোচ করে না। এখন কি ঘটা করে চারিদিকে ব্যানার ট্যানার লাগিয়ে বসবো, উনি এসেছেন, এটা তো হয় না। এটা সবসময় এটা প্রসেসটা পৃথিবীর কোনো দেশে ঘটা করা হয় না। ঘটা করে মানে জানি এটা উনি এসছেন, আর উনি না আসলে একেবারে আলোচনাই হয় নাই, বৃথা। এটা এই ধরনের ধারণা ঠিক না। আরেকটা জিনিস হলো, অনেকে যারা থিঙ্ক ট্যাঙ্ক অনেক কাগজপত্র লিখেছেন, আর্টিকেল লিখছেন, আমরা দেখছি বেশ কয়েকজন ব্যক্তি আমার সাথে আলোচনা করেছেন। তাদের ধারণা একবার একটা এমন বাজেট আমি করব যেটাতে আপনার ট্যারিফ কমে যাবে, সব ট্যাক্স অনেক কমে যাবে, ভ্যাট অনেক কমে যাবে, লোকের ইনকাম বাড়বে, ব্যবসা বাণিজ্যের শ্রী উত্তরতা বৃদ্ধি পাবে। এটা কোন বাজেট? এটা তো হলো অনেকটা কী বলে, পাই ফ্রম দি স্কাই। আমরা বলেন আকাশ থেকে হঠাৎ করে এটা আসলো, সস্তার দান। এটা হয় না, এক বাজেট এগুলো হয় না। আমি বলছি একবার। আর কিছু কিছু রিকমেন্ড আসছে ট্রেড পলিসি রিলেটেড, এই আপনি ট্রাম্পেরটা এখন কী করবেন, ট্রেড আর সেটা তো বাজেটের আওতায় না, যদিও একটা বিশেষ একটা বছরে আমরা দেখি। কিন্তু এখন যদি বলে ট্রেড পলিসি রিফর্ম করে ফেলবেন, সালাউদ্দিন সাহেবের বাজেটে কিছুই করে নাই, আমি দুঃখিত। তো ওনাদের ট্রেড রিফর্ম টিফর্ম শোধ ওনাদের কী ধারণা জানি না, কীভাবে মিটার করা যায়। এইটা হলো আমরা বাজেটেরই। আর ইনকাম ট্যাক্সের দিকটা হলো আমাদের এখানে একটা বড় একটা চ্যালেঞ্জ। ইনকাম ট্যাক্স হলো এমন একটা জিনিস, ট্যাক্স ভ্যাট এসে একদিকে কমাবেন, এটাকে কম্পেনসেট করলে আরেকদিকে বাড়াতে হয়। কারণ আমরা তো এমনি 7.5, আমাদেরকে বলছে যে নেপালেও 12, আমাদের বলছে অ্যাটলিস্ট 0.7% বাড়াও, 8-এ যাও 8.5, সেটা আমরা হিমশিম খাচ্ছি এখন। এইতে আপনি দেখবেন, হ্যাঁ
আমি বলবো না পারফেক্ট। আমাকে কেউ বলছে আমি যে হঠাৎ স্পঞ্জের স্যান্ডেল বেড়ে গেলো দাম, আর আমার অনেক বন্ধুবান্ধব আছে, ওকে সারাদিন তুমি স্যান্ডেল বাড়িয়ে দিলে না, আরে বাবা স্যান্ডেল 150 টাকা পাওয়া যায়, এখন 160 টাকাতে কিনলো, ওরে বলো না 10 টাকা বেশি দিতে। মানে আমার এক খুব ক্লোজ বন্ধু, ওর কাছে আসছে, গরিব লোক, আই সিম্প্যাথাইজ উইথ দ্যাট। 165 টাকা 15 টাকা বাড়বে। তো এইগুলো উই অ্যাগ্রি যে এগুলো কিছু, কিন্তু ট্যাক্স একটু দেওয়া উচিত। সেজন্য আমরা মিনিমাম ট্যাক্স এবার 1000 টাকা করেছি। পৃথিবীর কোনো ট্যাক্সে কিন্তু 100% লোক ট্যাক্স ছাড়া। এখানে আমরা দেখেছি 18 লক্ষের মধ্যে কতজন আসছে জিরো ট্যাক্স, তুমি বলো কত? টু থার্ড জিরো। 18 লক্ষ ট্যাক্স রিটার্নের মধ্যে যদি 2/3 জিরো ট্যাক্স হয়, তা আপনি চিন্তা করেন ট্যাক্স, তার মানে এই যে 2/3 মানে প্রায় 12 লক্ষ লোক। 12 লক্ষ লোকে 3.5 লক্ষ টাকার উপরে ইনকাম নাই, আপনার বিশ্বাস করেন? যাই হোক, এগুলো তো আমরা মানুষের প্রশ্ন করি না, ভাই তোমার ইনকাম কত। এই প্রেক্ষিতে আমরা কতগুলো চেয়ারম্যান সাহেব বললেন, আমরা কতগুলো চেঞ্জ করে কিছুটা করেছি। আর সবচেয়ে বড় একটা ডিসিশন নিয়েছি, আপনার তো অপ্রদর্শিত আয়ের আমরা একটা সুযোগ দিয়েছিলাম। সব টাকাই কিন্তু কালো টাকা না, অপ্রদর্শিত আয় আছে। সবাই যদি কালো টাকা বলেন, এটা কিন্তু মিসনোমার। কালো টাকার মধ্যে আমরা বলেছি কিন্তু সুযোগ দেওয়ার জন্য। সেটা প্রথমত একটা ঢালাই ছিল 15 বছরের সাথে, আমরা আসার পরপরই বাদ দিয়ে দিয়েছি। সেকেন্ড যেটা ছিল যে আমরা বলেছি যে একটু ভ্যালুয়েশন বেশি করে দেব, সেটা আমরা বলেছি আর দরকার নাই, ওটা একদম কমপ্লিটলি এটা আমরা প্রত্যাহার করে নিয়েছি। এখন কার ওই টাকাটা কি করবে না করবে সেটা ব্যাপার, সেখানে অবশ্য একটা ইম্প্যাক্ট হতে পারে। রিয়েলিস্টরা বলছে যে ফ্ল্যাট কম বিক্রি হতে পারে। তারপর এখানে ফ্ল্যাটের সাথে জড়িত প্রায় 50 থেকে 60 ধরনের লোক, রাজমিস্ত্রি থেকে শুরু করে রং মিস্ত্রি সবাই কিনবো। তবুও আমি বলছি না, যার টাকা আছে তারা কিনবে, হয়তো ট্যাক্স বেশি দেবে, অথবা যেটা ট্যাক্স যেটা আছে 27.5% ট্যাক্স, তাই না, ওটা দিয়ে ওরা কিনলো আর কি। ওই আগের মতো ওই 15% আমরা সেলার। তো এটা কমপ্লিটলি প্রত্যাহার করা হয়েছে। আরেকটা খুব নোটেবল জিনিস আপনার লক্ষ্য করবেন, কয়েকদিন আগে প্রাইভেট ইউনিভার্সিটির লোকজন বলে যে তাদের উপর ট্যাক্স হতে টিউশন ফি বেড়ে গেছে। এটা কমপ্লিটলি এগুলো হয়েছে, আমি বলি আমাদের যারা এন্টারপ্রেনিউর আছে তারা লোকজনকে ম্যানিপুলেট করে। প্রাইভেট ইউনিভার্সিটির উপর কোনো ভ্যাট নাই, জিরো ভ্যাট, এবং ভ্যাট থাকলে হয়তো টিচারদের টিউশন ফি। এইখানে হলো যারা সারপ্লাস, প্রাইভেট ইউনিভার্সিটি প্রফিটও করার কথা না, জিরো প্রফিট করবে। সারপ্লাস হয় সেটা ডেভেলপমেন্টে খরচ করবে বা অন্য কাজে, কিন্তু সেখানে আমরা বলছি একটা ট্যাক্স দেওয়া। এই ট্যাক্সটা আমরা দিই 2005 থেকে। আমরা জানি এটা অ্যাপিলেট কোর্ট পর্যন্ত ওরা গেছে, ওরা দে লস্ট। তারপরে আরও না, ওনারা এই করছে, আমরা দেখবো কি করা যায়, কাউকে ঢুকতে দেবো না। কিছু কিছু পার্সোনাল অ্যাটাকও হয়েছে। হ্যাঁ, 15%, যেটা তাও 27.5% না, কি ওনাকে কোনোদিন ইউনিভার্সিটিতে ঢুকতে দেওয়া হইবে না। তাই এটা বিপদ। ইউনিভার্সিটি যেতে সবার জন্য প্রাইভেট ইউনিভার্সিটি ঢুকতে দেওয়া হবে না। এটাকে আমরা 15 থেকে 10 করে নিয়ে 5% করেছে। ভ্যাট তো নাই, ওটা তো কমন প্রশ্ন আসে না। এটা একটু আপনার ট্রান্সমিট করেন মেসেজটা, যে টিউশন ফি যে বাড়ায় এবং বেশিরভাগ সারপ্লাস ইনকাম, কিন্তু এটার ভিতরে আমি গেলাম না, কি হয় আপনারা নিজেরাই জানেন। যারা বোর্ডে থাকে তারা কি করে না করে, জমি কেনে, জমি কী দামে কেনে, সেগুলো আমাদের জিজ্ঞাসা না। অতএব আমরা এটা একটা এসে দিলাম যে ঠিক আছে আমরা কমিয়েছি, কিন্তু আপনার যে টাকাটা থাকবে ওটা ব্যয় করবেন ডেভেলপমেন্ট অফ দ্য ল্যাবরেটরিজ, ডেভেলপমেন্ট অফ দ্য ক্লাসরুম, কারিকুলাম, লাইব্রেরি, কিন্তু সেগুলো করে না তারা বেশিরভাগ ইউনিভার্সিটি। কারণ আমি তো একটা ইউনিভার্সিটিতে পড়াতাম, ওই ইউনিভার্সিটি লাখিলি খরচ করে বহু টাকা, সেটা হলো অন্য একটা এক্সেপশনাল ইউনিভার্সিটি, কিন্তু অনেকে যে খরচ করে তা না। আর আর তোমার কিছু তুমি বলো, এখন আমি ইসে আগে খায়রুজ্জামানকে বলি যে তোমার অর্থ ইসে নিয়ে কি আলাপ করবে দুইটা। আর আমি হয়তো আজকে প্রশ্ন উত্তরে খুব যাব না, দু একটা যদি খুব একেবারে খুব কঠিন প্রশ্ন থাকে। হ্যাঁ, কালো টাকা সাদা নাই, কিচ্ছু নাই, কোনো টাকাই যদি না রেকর্ডেড হয় ওটা বলবে কোনো কিছু না। না, প্রশ্ন করার আগে আপনি শোনেন, এটা শোনেন, পরে এত সব একসাথে প্রশ্ন করেন পরে। আচ্ছা, পরিষ্কার করবে তো করেন যে আচ্ছা এটা একটু 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 এটা কিছু করে না। WTO-র একটা এগ্রিমেন্ট আছে 4 ধাপে, সেটা আমরা ক্যালকুলেট করি। বলবেন তো এত একটা বিটুইন দ্য লাইন, মাঝে মাঝে বড় বড় বইটই আছে, একটু পড়েন, হয়তো পড়তে চান না। হ্যাঁ, ওই বইয়ের ভিতরে সব আছে। এই এতগুলো 20টা বই ছাপানো হয়েছে কিসের জন্য, ওই সব ডিটেল আছে।
আচ্ছা বলো তুমি সংক্ষেপে যদি কিছু থাকে, আর ওদের প্রশ্নটা আসলে তারিফে ওটা তো সে এনবিআর চেয়ারম্যান বলতো আমাকে আছে। না না ঠিক আছে। আমাদের ওই মাননীয় অর্থ উপদেষ্টা মহোদয় বলেছেন আমরা এই বছরের বাজেট আমাদের মূলত ইনফ্লেশনকে অ্যাড্রেস করার বাজেট, এবং আমাদের মূল লক্ষ্য ছিল যে অপ্রয়োজনীয় আমরা অপ্রয়োজনীয় কাজে ব্যয় না করে বাজেটটাকে আমাদের সাশ্রয়ী বাজেট হবে এবং যেটা বাস্তবায়ন সম্ভব এমন বাজেট, সেই লক্ষ্যে আমরা এই অন্য গত দীর্ঘ ইতিহাসে যেটা হয় নাই যে আগের বছরের চেয়ে কম বাজেট, সেটা আমরা এবার করেছি। এবং এটা এই কারণে আমাদের অনেক ব্যয় সংশোধন করতে হয়েছে, বিভিন্ন প্রকল্প ব্যয় সংশোধন করতে হয়েছে, আমাদের মূল লক্ষ্য হলো যে সেটা আমরা পজিটিভ সাইড দেখতে পাচ্ছি। প্লিজ একটু এই মে মাসে আমাদের ইনফ্লেশন কমতে কমতে 9.05 এসেছে, এবং আমাদের ধারণা যে এই মাসে ইনফ্লেশন যে আমরা বর্তমানে যে ট্রেন্ড দেখতে পাচ্ছি তাতে এই মাস শেষে আমরা একটা ভালো খবর পাবো, যেটা 9-এর ঘর থেকে 8-এর ঘরে নেমে আসবে। তো এইটাই আমাদের লক্ষ্য, এবং আমাদের আগামী বছর আমাদের ইনফ্লেশন যখন 6 ঘরে নেমে আসবে তখন আমরা কিন্তু আবার আস্তে আস্তে আমাদের এক্সপানশনারি বাজেটের দিকে যাবো। এটা মূল লক্ষ্য। আমরা যেটা করেছি যে এই আপনার মাননীয় অর্থ উপদেষ্টা মহোদয় বলেছেন যে বাজেট ডেফিসিট 3.6%, তার মানে হলো যে আমাদের ব্যয় যেমন কমানো হয়েছে এবং সেই ক্ষেত্রে আমরা রিয়েলিস্টিক্যালি আমাদের ওই আয়ের ক্ষেত্রটাও চিন্তা করছি। আমাদের এনবিআর চেয়ারম্যান মহোদয় বলবেন যে আয়ের ক্ষেত্র কীভাবে সংকুচিত করা হয়েছে যাতে করে আমরা রিয়েলিস্টিক আয়ের টার্গেট দিতে পারি, এই দুটো আমরা করেছি। অপ্রয়োজনীয় ব্যয় আমরা একেবারেই কমিয়ে এনেছি, যেমন পলিটিক্যালি মোটিভেটেড প্রজেক্ট, তারপরে যেগুলো এই মুহূর্তে প্রয়োজন নাই কিছুদিন পরে করলেও চলবে সেই প্রজেক্টগুলো আমরা ব্যাক এন্ডে দিয়ে যেগুলি গুরুত্বপূর্ণ প্রকল্প সেগুলিকে অগ্রাধিকার দিয়ে বাস্তবায়ন করছি। এবং এটা ছিল মূল একটা হলো যে আমাদের এই এক্সপোর্ট ইনসেন্টিভের ব্যাপারে যেটা বললেন, এক্সপোর্ট ইনসেন্টিভ আপনারা জানেন যে WTOর একটা এগ্রিমেন্ট অন কাস্টমস এগ্রিমেন্ট অন কাউন্টারভেলিং মেজার্স এন্ড সাবসিডিজ আছে। ওইখানে আমাদের যখনই আমরা রিসিপি উত্তোলন করবো তখনই ক্যাশ ইনসেন্টিভ 0 থাকতে হবে। সেই লক্ষ্যে আমরা গত 2 বছর ধরে কাজ করছি। আমরা এই পর্যন্ত 4টা ধাপে কমিয়ে আনার কথা, 2টা ধাপে আমরা অর্ধেক ক্যাশ ইনসেন্টিভ বিলুপ্ত করতে সক্ষম হয়েছি। আমাদের পরবর্তী ধাপটা, তৃতীয় ধাপটা করার কথা ছিল 1 জুলাই 2025 থেকে। আমরা বর্তমানে আমাদের যেহেতু আমেরিকার সাথে যে ট্রেড গ্যাপ নিয়ে যে সমস্যা আছে এইগুলি সকল আলোচনা হওয়ার প্রেক্ষাপট, এবং আমাদের এই চলতি অর্থ বছরের প্রথম দিকে যে স্থবিরতা ছিল শিল্প কারখানায়, সেই স্থবিরতা ধীরে ধীরে কাটিয়ে উঠছি। তো এই দুইটার প্রেক্ষাপট চিন্তা করে আমরা মনে করছি যে এই মুহূর্তে এটা না কমিয়ে আমরা 1 জানুয়ারি থেকে থার্ড কিস্তিটা কমাবো। তার মানে আমরা 6 মাসের একটা ব্রিডিং স্কুলে দিতে চাচ্ছি আমাদের ইন্ডাস্ট্রিয়াল সেক্টরকে। এটা তারপরে হলো যে আমাদের বিশেষ সুবিধা ভাতাটা আমরা আপনারা জানেন ঘোষণা করেছি 1 জুলাই থেকে দেওয়া হবে। এই ক্ষেত্রে আমরা কিছু সংশোধন করেছি, যেমন মিনিমাম পেমেন্ট ছিল কর্মচারীদের ক্ষেত্রে 1500 টাকা, এবং ওই কর্মকর্তাদের ক্ষেত্রে 1500 টাকা, এবং কর্মচারীদের ক্ষেত্রে বেস্ট পেনশনারদের ক্ষেত্রে 700 এবং 500 টাকা। এইটা আমরা চেঞ্জ করে 1000 টাকা থেকে 1500 টাকা উত্তীর্ণ করেছি, এবং পেনশনারদের ক্ষেত্রে 500 টাকা থেকে 750 টাকা উত্তীর্ণ করেছি। এটা মিনিমাম পেনশন পায়, মিনিমাম লেভেলে যারা বেতন পায় তারা উপকৃত হবে। এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ লক্ষ্য ছিল। আরেকটা হলো যে আমাদের প্রদেশ মহোদয় বলেছেন হ্যাঁ এটা যে সামাজিক নিরাপত্তায় প্রকৃত অর্থে আমরা 2টা কাজ করেছি। একটা হলো যে সবসময় আমাদের এই পেনশন ভোগীদের সংখ্যা বাড়ানোর দিকে নজর ছিল, এই পেনশনের পরিমাণ অবসর ভাতার পরিমাণ বাড়ানোর দিকে নজর ছিল না। এইবার আমরা ওই অবসর ভাতার পরিমাণ বাড়িয়ে এবং পাশাপাশি পেনশন অবসর ভাতার সুবিধাভোগীর সংখ্যা বাড়ানোর দিকে নজর দিয়েছি। সেই কারণে আমাদের এই সামাজিক নিরাপত্তা ব্যয় সামান্য বেড়েছে গত বছরের চেয়ে। তবে একই সঙ্গে আমরা কিন্তু অনেক অপ্রয়োজনীয় খাত সামাজিক নিরাপত্তার সুবিধা থেকে বের করে নিয়েছি, যেমন অবসর ভাতা সুবিধাকে আমরা সামাজিক নিরাপত্তায় দেখাচ্ছি না। তারপরে সঞ্চয়পত্রের ক্ষেত্রে আমরা একটা বড় সুদ দিতে হতো, সেই সুদটা আমরা সামাজিক নিরাপত্তায় দেখাচ্ছি না, সাধারণ পেমেন্টে আঁটা যাচ্ছে। এই সমস্ত কারণে আমাদের সামাজিক নিরাপত্তার খাতটা এখন মোটামুটি সত্যিকার অর্থেই সামাজিক নিরাপত্তার যে ব্যয় হচ্ছে সেই ব্যয়টাই দেখানো হচ্ছে, যাতে এটা অনেক ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এই ছিল আমাদের এই প্রস্তাবিত সংশোধন যে মঞ্জুর হয়ে গেল বাজেটে। আর অন্যান্য জিনিসগুলি আমরা 2 তারিখে আপনারা যে বাজেট দেখেছেন সেটার মধ্যেই আছে। এই ক্ষেত্রে আমরা যেটা করেছি, আমরা
2 তারিখের পর থেকে 19 তারিখ পর্যন্ত বিভিন্ন স্টেক হোল্ডারের মতামত নিয়েছি। আমাদের কাছে প্রচুর লিখিত মতামত এসেছে। অধিকাংশ মতামতগুলো হলো এই বিশেষ সুবিধা সংক্রান্ত এবং সামাজিক নিরাপত্তা সুবিধা সংক্রান্ত। সেখানে ওই জিনিসগুলো আমাদেরকে ভালোভাবে অ্যাড্রেস করে আমরা এই দুইটা সমস্যার সমাধান করার চেষ্টা করেছি। ধন্যবাদ। আয় কর একটু কর। আচ্ছা, আমি একটু এনবিআর সাইডটা একটু ব্রিফ করি। স্যার তো অলরেডি বলেছেনই যে কালো টাকা সাদা করার কোনো বিধান অবশিষ্ট নাই আমাদের আইনে। তারপরে আপনাদের প্রশ্ন আসতে পারে তাহলে যারা আগে টাকা দেখায়নি তাদের কি হবে। তাদের জন্য যেটা আছে সেটা হচ্ছে তারা রেগুলার ট্যাক্স দিবে, মানে মার্জিনাল রেট 30%, রেগুলার ট্যাক্স প্লাস 10% অতিরিক্ত দেবে। এটা কালো টাকা সাদা বলে আমরা মনে করি না, এবং এটা নিয়ে আপনারা অথবা আমাদের কেউ কিন্তু এটা নিয়ে কেউ আপত্তি করে নাই। যেটা বলেছে যে যেটা বিল্ডিং এবং অ্যাপার্টমেন্টে স্কোয়ার মিটার অনুযায়ী ট্যাক্স দিয়ে যে কালো টাকা সাদা করতো, তাতে রেগুলার ট্যাক্সের চেয়ে অনেক কম ট্যাক্স দিয়ে তারা পার পেত। সেটা আমরা এবার 5 গুণের মতো বাড়িয়ে দিয়েছিলাম। তারপরেও যেহেতু একটা বড় দাবি ছিল, স্যাররা যেটা ঠিক করলেন যেটা আমরা বিলোপ করে দিয়েছি। এখন আর আমাদের আইনে কালো টাকা সাদার কোনো প্রভিশন নাই। আরেকটা বিষয় ছিল, আমরা এবার বিশেষ করে পাবলিকলি ট্রেডেড কোম্পানি, বিশেষ করে লিস্টেড কোম্পানি এবং নন লিস্টেড কোম্পানির ডিফারেন্স 2.5% 7.5 করতে গিয়ে যেটা দেখা গেল যে আমাদের ফিকি থেকে এবং লিস্টেড কোম্পানির যারা তারা এসেছিলেন যে তাদের 5% কর বেড়ে গেছিলো একটা গ্রুপে। তো সেটা আমরা অ্যাড্রেস করেছি প্রপারলি, এবং সেখানে আগে যেটা ছিল যে মূলধন 10%-এর বেশি হতে হতো, বিশেষ করে আইপিওতে বা ডাইরেক্ট লিস্টিংয়ে। আমরা বলছি 10% হলেও চলবে, অর্থাৎ ওনারা লিস্টিংয়ের বেনিফিটটা পাবেন। এটা লিস্টেড কোম্পানির জন্য একটা পজিটিভ নিউজ। আরেকটা ছিল যে অনেক সময় সরকারি কোম্পানিগুলো ডাইরেক্ট লিস্টিং করে, তারাও এই বেনিফিটটা পাবে। এই দুটো জিনিস আমরা ওখানে অ্যাড্রেস করেছি। আরেকটা যেটা বলেছেন, যেহেতু আমরা কালো টাকার সাথে বিধানটা তুলে দিলাম, আমাদের রিহ্যাবের একটা দাবি ছিল যে রেজিস্ট্রেশন কস্ট কমানোর জন্য একটা উদ্যোগ নেওয়ার জন্য। তো আমরা 2 তারিখের বাজেট আপনারা দেখেছেন, যেখানে দামি এলাকায় যেটা 8% আমাদের গেইন ট্যাক্স ছিল সেটাকে আমরা কমিয়ে 6% প্রস্তাব করেছিলাম, সেটাকে আমরা এখন আরও 1% কমিয়ে 5%, অর্থাৎ 8 থেকে 5%। আর যেসব এলাকায় 6% ছিল সেটাকে আমরা 3%, একদম 50% অফ। আর যেগুলো 4% ছিল সেগুলো 2%। অর্থাৎ আমরা চাচ্ছিলাম যে যাতে করে লোকজন মানে শুধুমাত্র জমির দাম ঠিক দেখালে রেজিস্ট্রেশন কস্ট বেশি হবে, এই জন্য ঠিক দাম দেখাবে না, এখান থেকে যেন বের হয়ে যায়, এটা আমরা করেছি। মূল্য সংযোজন করে আমরা বেশ কিছু জন কল্যাণমূলক কাজ এই মধ্যে প্রস্তাব করেছি। একটা হচ্ছে আমাদের যে পেট্রোলিয়াম পণ্য আসে, এখানে আমরা গত 2 তারিখে প্রস্তাব করেছিলাম যে অ্যাডভান্স ট্যাক্স, যেটাকে ভ্যাট আমরা যেটা বলি, সেটা 7.5% করার জন্য আমরা এটাকে কমিয়ে 2% করার প্রস্তাব করেছি। তাতে যেটা হবে পেট্রোলিয়াম প্রাইসটা একটু রিজনেবল থাকবে। আরেকটা বিষয় ছিল যে আপনারা জানেন যে গার্মেন্টসের যে বিভিন্ন ঝুট আছে, এই ঝুটগুলোকে তুলায় কনভার্ট করার জন্য একটা ইন্ডাস্ট্রি আছে যেটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, এবং সেখান থেকে একটা দাবি এসেছিল যে তুলা উৎপাদনের উপর যাতে করে আমরা মূল্য সংযোজন করা অব্যাহতি দিই, সেটা আমরা দিয়েছি। এই পরিবেশ প্লাস হচ্ছে আমাদের টেক্সটাইল ইন্ডাস্ট্রিকে প্রমোট করার জন্য। নারী উদ্যোক্তাদের একটা দাবি ছিল, নারীরা বিশেষ করে যারা একটু কম্পারেটিভলি দরিদ্র নারী গোষ্ঠী, তারা বেশিরভাগ ক্ষেত্রে সবচেয়ে ইজি যেটা করে সেটা একটা বিউটি পার্লার দেয়। তো এই বিউটি পার্লারের যে স্থাপনা ব্যয়, এটার উপরে আগে ভ্যাট ছিল। তা আমরা নারী উদ্যোক্তাদেরকে টার্গেট করে বলেছি, ওনাদের দীর্ঘদিনের দাবি ছিল যে আমরা আসলে ভ্যাটের বেনিফিট পাচ্ছি না, সে কারণে আমরা এবার বিউটি পার্লারের যে স্থান এবং স্থাপনার যে ভাড়াটা, এর উপর থেকে আমরা ভ্যাট অব্যাহতি দিয়েছি। বল পয়েন্ট কলমের উপর আপনারা জানেন যে 2 তারিখের বাজেটে আমরা রিটেল লেভেলে কোনো ভ্যাট রাখি নাই। এবার আমরা বল পয়েন্টের যে আমদানি পর্যায়ে যেটা যারা ম্যানুফ্যাকচারার, তাদেরকে মূসক অব্যাহতি দিয়েছি। আরেকটা খুবই ইম্পর্টেন্ট কাজ আমরা করেছি, সেটা হলো হার্টের রিং এবং চোখের লেন্স, এগুলোতে অ্যাডভান্স ট্যাক্স 5% ছিল। এটা এবার গত জানুয়ারিতে এটা 7.5% হয়ে গেছে সবার জন্যই। তা আমরা এটা পুরো জিরো করে দিয়েছি। তো মানে এটা কিন্তু গতবার যেটা 5% ছিল, এটা এবার জিরো হয়ে গেছে। এবং আমরা এতে করে আমরা ধারণা করছি যে হার্টের রিংয়ের দাম এবং চোখের লেন্সের দাম, হৃদরোগ যারা আছে তাদের একটু বেটার হবে, একটু বেটার হবে, একটু কম দাম, রিংয়ের কস্ট একটু কম হবে। জানি না ডাক্তার সাহেবরা কমায় কিনা, সেটা হলো আরেকটা বিষয় আমাদের কাস্টমসে যেটা ছিল, আমাদের বিশেষ করে পেট্রোলিয়াম ইম্পোর্টের ক্ষেত্রে 2 ধরনের অ্যাসেসমেন্ট হতো। কারো ক্ষেত্রে ইনভয়েসের উপর হতো, কারো ক্ষেত্রে টেরিফ ভ্যালুতে হতো। এটাকে আমরা অ্যাড ভ্যালোরাম করে দিয়েছি এবং সেই রেটটাও আমরা কমিয়েছি। যেটা 10% ডিউটি ছিল, আমরা এটাকে এখন প্রস্তাব করছি 6%। আর যেটা 5% ডিউটি ছিল, সেটাকে আমরা 3% প্রস্তাব করেছি। সোলার সিস্টেমকে আরও বেশি জনপ্রিয় করার জন্য সোলারের
যে সিস্টেম তার একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট হচ্ছে সোলার ইনভার্টার, এটার উপর 10% ডিউটি ছিল, এটাও আমরা কমিয়ে 1% করার প্রস্তাব করেছি। এবং বিভিন্ন হাসপাতালগুলো, বিশেষ করে ক্লিনিকগুলো, তারা যে বিভিন্ন যন্ত্রপাতি এবং উপকরণ যেগুলো হাসপাতাল চালানোর জন্য লাগে, এগুলো অনেকগুলো আইটেম আগে থেকে ফ্রি ছিল। আমরা আরও ওনাদের যে ডিমান্ড ছিল সেক্ষেত্রে আরও 10টা নতুন আইটেমকে আমরা রেয়াতি সুবিধা দিয়েছি। আর এর বাইরে আমাদের দেশে টায়ার উৎপাদনকারীরা এখন টায়ার উৎপাদন করে, তাদের টায়ার উৎপাদনের ক্ষেত্রে একটা মেটেরিয়াল বাদ পড়ে গেছিলো, এটাও আমরা 10% থেকে কমিয়ে 5% নির্ধারণ করেছি। এটা হচ্ছে মোটা দাগে আমাদের আজকের যে ইয়েগুলো আমরা অ্যামেন্ডমেন্টগুলো করেছি, এটা হচ্ছে আমাদের মোটা দাগে। মাননীয় অর্থ উপদেষ্টা, একটা বিষয় হলো যে আমরা দেখেছি অতীতে যে ডেপুটি সেক্রেটারি থেকে আবার 30-40 লাখ টাকা করে বিনা সুদে কর্মকর্তাদের দেওয়া হতো এবং 50,000 টাকা করে তাদের এই গাড়ি মেনটেন্যান্সে দেওয়া হতো। এই যে আপনারা বলছেন যে অপ্রয়োজনীয় অনেক খাত আপনারা বাদ দিয়েছেন, অর্থ বাদ দিয়েছেন, এই জিনিসটা কি করেছেন? ফাইন্যান্স সেক্রেটারি উত্তর দিতে পারবে এটা আগের মতোই আছে। আগের। আচ্ছা, যাও, ওইটা আগের মতোই আছে। আগের মধ্যেই আছে। তবে একটা জিনিস করা হয়েছে, সেটা হলো যে আগে জয়েন্ট উপসচিব হলে গাড়ি পেতো, এখন 3 বছর ওয়েট করতে হবে। স্যার, আমার একটা প্রশ্ন হচ্ছে স্যার, সেটা হচ্ছে যে স্যার, মানে বাজেটের জন্য যে আপনারা মতামত চেয়েছেন বিভিন্ন স্টেক হোল্ডার, সাধারণ মানুষের কাছ থেকে, কতগুলা মতামত পেয়েছেন এবং কতগুলা মতামত আপনারা বাজেটে যুক্ত করেছেন? মতামত আমরা তো, আমি তো বললাম, আমাদের মতামত আমরা প্রায় 400-র মতো পেয়েছি, কিন্তু আমরা সিনথেসিস করে দিয়েছি মতামতগুলো অধিকাংশই হলো সামাজিক নিরাপত্তা ভাতার ব্যাপারে, আর হলো যে বিশেষ সুবিধার বিষয় এবং এমপি টিচারদের এমপি সেগুলো আমরা অ্যাড্রেস করেছি। সেটা হলো যে আমি একটা জিনিস বলতে ভুলে গেছি যে আমাদের ওই বিশেষ সুবিধার ক্ষেত্রে আমরা সরকারি কর্মচারীদের পাশাপাশি অন্যান্য যারা কর্মচারী আছেন, যেমন আর্ম ফোর্সেস, যে সুপ্রিম কোর্টের বিচারপতিগণ, তারপরে এমপিভুক্ত শিক্ষকগণ, তাদেরকে ইনক্লুড করেছি। এইগুলির ব্যাপারে সুপারিশ ছিল বিভিন্ন ব্যক্তির কাছে। এটা হলো অনেকটা আমাদের একটু ম্যানেজমেন্ট স্টাইল বলতে পারেন, অনুক্ত করেছি, কারণ প্রতিরক্ষাটা আমাদের হিসাবের মধ্যে থাকে, আমাদের এখান থেকে স্যাংশন নিয়ে আমাদের এখান থেকে খরচ করে, কিন্তু এটা পাবলিকটা আমরা এসে করি না। এটা আমার মনে হয় পৃথিবীর কোনো দেশে এটা এবার পাবলিকরা, তবে যে ওরা বাজেট ইসের বাইরে তো না, কোনো খরচই কিন্তু বাজেট অ্যালোকেশনের বাইরে করে না, প্রত্যেকবারে ওদেরকে অর্থ মন্ত্রণালয়ে আসতে হয়। এটা এটা একটা, আপনি বলতে একটা স্ট্র্যাটেজিক একটা। আর কালো টাকাটা বা অবদানটা আমরা করেছি ইকোনমিক সেন্স যদি দেখেন, অনেকে আমাকে আবার বলছে এটা কেন করবেন, রাখেন। কারণ ধরেন একটা ভাই, আমার ভাই বোন মিলে একটা বাড়ি বিক্রি করেছে, আমার বোন আসলে 10 লক্ষ টাকা পেয়েছিল, এখন ও যদি ব্যাংকে যা ওরা ধরবে, ধরো তুই দে টাকা এখন, কারণ ওটাতে কিন্তু ওর দোষ নাই কোনো, মানে এটা কিন্তু অপরিদর্শিত এখন। কিন্তু আমরা মরালি নৈতিক দিক থেকে দেখলাম যে এটা এনকারেজ করে, দিলে হিসাবে তো একজন সাফার করে, এই জন্য করেছি আমরা। যাই হোক, এটা পপুলার ডিমান্ডও ছিল যে আমরা একটা ইসে করেছি। ট্যাক্সেশন সিস্টেমের ডিসিপ্লিন আনার জন্য এটা ভালো উদ্যোগ স্যার। এটা ভালো উদ্যোগ। এটা একদিকে একটা ভালো যে পজিটিভ সাইডটা হলো, এরপরে ফলে হয় কি, ট্যাক্সেশন হবে একেবারে ট্রান্সপারেন্ট, যে টাকা আর্ন করবে সে ট্যাক্সের সুবিধা হবে এবং ট্যাক্সেশন দেবে। আর একটা হলো আপনার যদি কোনো ছাড় চায় সেটা ট্যাক্সেশন, এখন তো ছাড় মানে কি, আনঅফিসিয়ালি ছাড় পাচ্ছে। সমালোচনার মুখে বলবো না, না না, আমরা মোর অ্যাকোমোডেটিভ সমালোচনা ডেফিনেটলি আমরা কগনিশন নিয়েছি যে নৈতিকতার দিক দিয়ে এসে, এবং হয়তো বা এটা আলটিমেটলি লং রানে আমরা যে ফিসক্যাল ডিসিপ্লিন আনতে চাচ্ছি এটার জন্য খুব সহায়ক হবে না, এই চিন্তা করে আমরা, এটাই তো প্রথমবার, এরবারে আগে কিন্তু কেউ কিছু করে নাই, তাই না? অন্যান্য গভর্নমেন্ট, পলিটিক্যাল গভর্নমেন্ট কিন্তু করে না, আমরা তো তাও সাহস করে তাও প্রথমবারই তো ওটা একটা আমরা বন্ধ করে দিলাম 50% দিয়ে। আসার পর ইম্প্যাক্টটা এত আমরা এখন এইসব করিনি, আমরা ইম্প্যাক্ট যাই হোক আমাদের এটা তো আর বলে তো লাভ না, ইম্প্যাক্ট যদি খুব বেশি হয় এটা তো আমাদেরকে ম্যানেজ করতে হবে। ওভারঅল বাজেটে কি ধরনের ইম্প্যাক্ট পড়বে বলে আপনি মনে করছেন? ওভারঅল বাজেট আমি মনে করি যে অ্যাটলিস্ট এখন বিজনেসের যারা কনফিডেন্স আসছে, বাংলাদেশ ব্যাংকও চেষ্টা করতে ব্যাংকের রেজলিউশন হিসেবে করতে, আর মোটামুটি আমার মনে হয় বা বাইরের বিনিয়োগ আসা বা পোর্টফোলিও ইনভেস্টমেন্ট আসা, এফডি আসা, আমার মনে করি একটু বেটার হবে। এবং এই বেসিসে কিন্তু আপনারা দেখেন যে আমরা যে অর্থগুলো বাইরে থেকে পাচ্ছি, ওরা কিন্তু আমাদের ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি এবং সামষ্টিক অর্থনীতির ম্যানেজমেন্টটা কিন্তু পুঙ্খানুপুঙ্খরূপে ওরা বিশ্লেষণ করেছে। আপনারা নিজে জানলে আশ্চর্য হবেন
কোন কোন সেক্টরে নতুন ট্যাক্স বসেছে, কোনখানে এরিয়াতে, এগুলি সব ওদের নখদর্পণে এগুলো আছে। তা আমরা তো এখন উই আর মানে কি জানি উই আর মনিটর্ড না ঠিক, আমরা একটা সবার একটা মাইক্রোস্কোপের ভেতরে আছি, অর্থাৎ এর ভেতর থেকে আমাদের কাজটা করতে হচ্ছে। হ্যাঁ, কালো টাকাটা কমানোর জন্য বন্ধ করে আপনারা যে সুযোগটা দিয়েছেন যে 8% থেকে 5%, 6%, এতে করে কি ওই অপ্রদূষিত আয় একেবারে বন্ধ হবে বলে মনে করেন? আমি মনে হয় না সেটাতে। এটাতে আমরা দিয়েছি যে একটা ব্যালেন্স করার জন্য, যে লোকজন যারা ভাবে যে এত ট্যাক্স দিয়ে যাবো, কারণ অনেকে কিন্তু ইচ্ছা করি কিন্তু বেশি যখন রেজিস্ট্রেশন ফি থাকে দিকে করতে চায় না, তো এটা একটা আমরা সুযোগ দিলাম আর কি। সুযোগ মানে কি, এটা যে একটা রেজিস্ট্রেশন ফিটা একটা কমা, কারণ রেজিস্ট্রেশন আর আমরা কমাতে চাইলাম, কিছু কিছু সংস্থা তারা রেজিস্ট্রেশন ফি কমাতে চায় না, এটা আমরা নাই গেলাম, কারা কমাতে গেলাম, ওরা কমাবেই না। অনেকগুলো আছে রেজিস্ট্রেশনের মধ্যে একটু কমে, ওরা মানে আমরা কমাবো না। যাই হোক, আমরা শেষ করি আজকে না, আর আজকে তো প্রশ্ন উত্তর সেশন না, জাতীয় নির্বাচনে কোনো বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে কিনা বা প্রতিষ্ঠান ওটা আছে জাতীয় সেটা আমরা একটু উদ্বিগ্ন, কেন গেল কীভাবে। শোনেন, কিছু কিছু হয়তো টাকা হতে পারে বাইরে, আমাদের তো অনেক বাইরের লোকজন আছে, তারা এখানে পাঠায় না, ওরা ওখানে পাঠায়। তো এইটা আমরা করছি, চিন্তা করছি, যেটা ডেফিনেটলি এটা আমরা দেখবো, কারণ এটা খুব একটা মানে এটা চিন্তার উদ্বেগ করে আর কি, সুইচ ব্যাংকটা করে টাকা চলে গেল। কিন্তু বেশিরভাগ টাকা হয়েছে কিন্তু 24-এর, আসলে গত বছরের নির্বাচনের পরপরই কিন্তু জিনিসটা অনেকটা হোল ইকোনমিক সিচুয়েশন ওয়াজ ভেরি ফ্লুইড। কিন্তু যে 24 নির্বাচন কবে হয়েছিল, ওই 7 জানুয়ারির পরপরই ওনারা ব্যাপারটা আবার বুঝতে পারছে যে যত পারি একটু তাড়াতাড়ি সময় হয়তো ঘনিয়ে আসবে। কী কারণে ঘনিয়ে আসবে জানি না, হয়তো ওরা যত তাড়াতাড়ি সম্ভব সেই সময় কিন্তু একটা ম্যাক্সিমাম এসে হয়তো গেছে। তবু কিন্তু আমরা দেখছি সিরিয়াসলি, আমরা ওইটা আলাপ করেছি, এসিসি দেখবে, ব্যাংক দেখবে, এবং অন্য অন্য হিসেবে আমরা দেখছি। ঠিক আছে, কোনটা কোনটা আরে পরিবর্তনগুলো বলে দিচ্ছি আপনার। কাগজ ফাইন্যান্স মিনিস্টার থেকে কাগজ কম দেয় সাধারণত। আমার স্টাইল একটু আলাদা, আমি তো বলেই দিলাম সব যা যা। আচ্ছা ঠিক আছে, যদি ওরা আচ্ছা ওরা তৈরি করে, এটা একটা হাফ হার্টেড ইসে আছে, ওটা তৈরি করে একটা দিয়ে দেবে, দুইটা কম্বাইন করে, তাই না? না দুইটাই তো, এনবিআর আর সে ফাইন্যান্স, আর তো কিছু না। আর একটা জিনিস হলো যে অতীতে যখন বাজেট ঘোষণা হতো তখন দেখতাম যে অনেক যারা নাকি এক্সপার্ট তারা বলতেন, কেউ বলতেন গরিব মারার বাজেট, কেউ বলতেন গরিবের বাজেট, কেউ বলে গতানুগতিক বাজেট। আপনার এই বাজেটের চমক কি বা নতুনত্ব কি একটু যদি বলেন। চমক দেওয়ার জন্য তো আমরা আসি নাই, আমরা মোট করে একটা ভাঙা গাড়িটা রেখে ঠিকঠাক করে, বা যেটা আমরা খাদের কিনে চলে গেছিলাম আমরা ঠিকঠাক করে নিয়ে আসা, এবং এখানে চমক দেওয়ার মতো একেবারে কিছু করার কিন্তু নাই। আপনারা ভেতরে খাদের কাছাকাছি গেলে বুঝতে পারতেন যে খাদের নিচে কি আছে। না ওই যে ওনারা বলছে চমক, যে ছোট হয়েছে এটাই তো একটা, আমরা তো বড় একটা করতে পারতাম। আমি ডেফিসিট যদি বাড়াতাম, না না উন্নয়ন ব্যয় হলে একেবারে, শোনেন উন্নয়ন ব্যয়, আমাদের তো ইনফ্রাস্ট্রাকচার দরকার আছে, বিভিন্ন সাপোর্ট ইস্যুতে একেবারে কমিয়ে দিলে উন্নয়ন ব্যয়টা আপনার আমাদের ইসেতেও কমে যাবে, তো ব্যবসা বাণিজ্য কমে যাবে। আর সেকেন্ড হলো উন্নয়ন ব্যয়ের একটা দিক আছে কিন্তু আবার কিছু এমপ্লয়মেন্ট জেনারেট করে। আপনার যদি একটা বড় একটা প্রজেক্ট নেন, তো এখানে লোকজন যারা আছে তারা কর্মসংস্থান পাবে, ব্যবসা বাণিজ্যের কিছু ইস্যু হবে, অর্থাৎ উন্নয়ন বাজেট কমে দেয়। আর আমরা যে শুধু উন্নয়নের জন্য বাজেট দিয়েছি, আপনারা দেখেন এটা কিন্তু খুব, আমি বলবো না একটা বিরাট গেস্ট হাউস বানানো 400 কোটি টাকা, এরকম প্রজেক্ট পাবেন না। আপনারা নিজেরাও তো জানেন কোথায় ব্যয় হয়েছিল বিরাট। এক লাখ 1,000 না? আচ্ছা উনি গত বছর ছিল 1,95,100 কোটি টাকা হলো বৈদেশিক, আর অভ্যন্তরীণ ছিল 1,60,000। আমরা এবার করেছি যে 1,01,000 কোটি টাকা বৈদেশিক, অভ্যন্তরীণ 1,25,000।
হ্যাঁ কম না, প্রস্তাবিত থেকে পরিবর্তন আসবে। এটা হলো গত বাজেটের কথা বলছি। গত বাজেট এই বাজেটের থেকে। প্রস্তাবিত বাজেট যেটা ছিল সেটাই আছে। প্রস্তাবিত কয়েকদিন আগে যেটা প্রস্তাবিত সেটার কথা বলছে ওটা আপনার একটা ডিপার্চার হলো আমরা গতবারে গতানুগতিকভাবে সব কিছু বাড়ছে যেটা আমরা বলি ইনক্রিমেন্টাল বাজেট আপনি আমরা সেটা থেকে বেরিয়ে আসছি ইনক্রিমেন্টাল বাজেট বলতে মিন করে কি জানেন যে আপনার ধরেন একটা অফিসের তোয়ালে ঝুলে চলে যায় লোক তারও বেতন দেবেন তারও বেতন বাড়বে আমরা এইরকম অপ্রয়োজনীয় জিনিসগুলো আমরা অ্যাভয়েড করছি আর সবচেয়ে বেস্ট হয় যেটা পশ্চিমা জগতে করে জিরো বেস বাজেট মানে একদম ওরা প্রথমে পারফরমেন্স দেখে তুমি পারফর্ম করছো ভালো না হলে তুমি বিদায় হও আমাদের দেশে এটা তো এখন আমরা করতে পারি না ইনক্রিমেন্টাল বাজেট হয় এবারে তবে আমরা একেবারে ইনক্রিমেন্টাল এবার করি না আপনি দেখেন এটা ডিপার্চার আমরা বলছি কিছু কিছু অপ্রয়োজনীয় ব্যয় হয় ক্ষেত্রে আবার ভবিষ্যতে যারা আসবেন তারা হয়তো আরেকটু রেশনালাইজ করবে হয়তো কমবে না কিন্তু ব্যয়গুলো কিন্তু আরও সাশ্রয়ী করবে আরও বেটার করবে না পরামর্শ আমার ইচ্ছা একটা যে ভবিষ্যতে তারা করবে পরামর্শ তো দেওয়ার দৃশ্যতা নাই আমার তারা ধন্যবাদ